বড় ভাসুরের ফোনে নিজের অর্ধনগ্ন কিছু ছবি দেখে নিজের স্থানেই তাগাদা মেরে দাঁড়িয়ে আছে সেদিন। জমাটবাড়া সিমেন্টের ন্যায় তার দুই পা সমুদ্রের বালির মাঝে আটকে আছে। সামনে থেকে আছড়ে পড়া বিশাল সমুদ্রের ঢেউগুলো ক্রমশ কোমর পর্যন্ত উঠে যাচ্ছে। সেই দিকে সেরিনের কোনো ধ্যান নেই। তার দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে স্থির। হাতে পায়ে কম্পন সৃষ্টি হচ্ছে ক্রমশ। মনে হচ্ছে পৃথিবী উল্টো দিকে ঘুরছে। শেরিন, ছবি তুললে? মেহেরিন ভাবির ডাকে সেরিনের ধ্যান ফিরল। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। কারোর লালসার দৃষ্টি তার দিকেই স্থির, অথচ হাতে তার ছোট ছেলের হাতটা। ছেলের পাশে দাঁড়িয়ে কোনো পুরুষ অন্য নারীর দিকে নিজের এমন দৃষ্টি নিক্ষেপ করতে পারে, এটা কি আদৌ সম্ভব? সেরিনের মনে প্রাণে দোয়া করছে এটা হোক না হোক একটা দুঃস্বপ্ন। ঘুম থেকে উঠলেই সবটাই যেন স্বাভাবিক হয়ে যাক। সেদিন এইসবই ভাবছিল, হঠাৎ কারোর ঠান্ডা স্পর্শর হাতে অনুভব করেই চোখ তুলে তাকালো সে। শিকদার কায়ান মাহবুব, ঠোঁটের কোনায় বাঁকা হাসি। হাসিটা যেন সেদিনকে চিৎকার করে জানান দিচ্ছে যে সে এই মুহূর্তে এই ফোনে যা যা দেখেছে সবই সত্যি। মোলায়েম গাত্রবর্ণের পুরুষ সে, সমুদ্রের ঢেউয়ের ন্যায় কুঞ্চিত কেশ তার, নয়নদয় গভীর বাদামি রঙা, ভয়ঙ্কর সুন্দর। 30 ঊর্ধ্বে বয়স তার, তারই সাথে দুইটা ছোট ছোট সন্তানের বাবা সে। নামের মতোই তার ক্ষমতা এবং সমাজে উচ্চ পদমর্যাদা প্রকাশ পায়। কথায় আছে ঐশ্বর্য ক্ষমতা বয়ে আনে। এই মানুষটির ক্ষেত্রেও তাই, ঐশ্বর্য তার ক্ষমতা বয়ে এনেছে। ঠান্ডায় স্পর্শ তার হাতের ওপর থেকে নেমে কবজি পর্যন্ত পৌঁছে যেতেই সেরিনের ধ্যান ফিরে। সে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়। ভাইয়া আপনার ফোন। কায়ানের ঠোঁটে তখন মিষ্টি হাসি। রিল্যাক্স সেরিন, ভূত থেকে ফিরেছো নাকি? এমন চমকে উঠলে যে? সেরিন বুঝতে পারছে সে কি করবে বা কি বলবে। সেরিন নিজের চুল কানের পেছনে গুজে নিজের অবস্থান থেকে দু কদম সরে দাঁড়ায়। ভাইয়া আমি রুমে যাই, শরীরটা ভালো লাগছে না। কায়ান তখনও এক দৃষ্টিতে সেরিনের দিকে তাকিয়ে আছে। সেরিন নিচের দিকে তাকায়। পানিতে ভিজে থাকা জামাটা লেপ্টে আছে শরীরের সাথে। কায়ানের দৃষ্টি সেগুলো পর্যবেক্ষণ করছে, যেন জামা ভেদ করেই সেই দৃষ্টি আরো ভেতরে চলে গিয়েছে। সেরিন পিছিয়ে যেতে নিলে একটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, তবে নিচে পড়ার আগে শক্ত দুটো হাত সেরিনের কোমর জড়িয়ে ধরে। সেরিন চোখ খুলে তাকায়। কায়ান হাত তখন সেরিনের কোমরে আর তার বাদামি চোখ জোড়ায়। সেরিনের মায়াবী নয়নের দিকে স্থির। সেরিন নিজের সিচুয়েশন আন্দাজ করে নিজেকে ছাড়াতে চায় কায়ানের কবল থেকে, কিন্তু না, এক দ্বন্দ্ব নিজের থেকে আলাদা করতে পারল না সে কায়ানকে। উল্টে ক্রমশ লোকটার মুঠো যেন আরো শক্ত হচ্ছে সেরিনের কোমরে। সেরিন ভেতর থেকে প্রচন্ড ভীত অনুভব করছে এই মুহূর্তে। কায়ানের স্পর্শ তার কোমরে রক্তিম ক্ষত চিহ্ন ফেলে দিয়েছে। এরই মাঝে মেহেরিন এগিয়ে এসেছে সেরিনের দিকে। হে শেরিন, কি হয়েছে? কায়ান, হোয়াটস গোয়িং অন হেয়ার? কায়ান সেরিনকে এক সেকেন্ডও নিল না ছেড়ে দিতে। সেরিনকে ছেড়ে সে মেহেরিনের কোমর জড়িয়ে ধরল। মুহূর্তেই গিরগিটির রং বদলায়। ডার্লিং দেখো না, সেরিন হয়তো অসুস্থ বোধ করছে। শেরিন, আর ইউ ওকে? সেরিন তুতলিয়ে যায়। তার মস্তিষ্কের ওপরে বিরাট এক ক্ষত সৃষ্টি হয়েছে। সে এই মুহূর্তে সঠিক ভুলের হিতাহিত জ্ঞানটুকুও হারিয়েছে। হঠাৎ করেই এমন অপ্রত্যাশিত ঝটকা খেয়ে সে 7-5 ভাবার মতো অবস্থাতেই আর নেই। ভাবি, আপু কোথায়? শিমুল তো হোটেল রুমে জেবরানের সাথে। ও, আসলে আমার অসুস্থ লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। ইয়াহ, শিওর। ডার্লিং, তুমি যাও, শেরিনকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। কায়ানের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু সেরিনের মুখশ্রী পুনরায় ফ্যাকাশে হয়ে ওঠে। কায়ান মেহেরিনের গালে টেনে দেয় আলতো করে। এই প্রথম কোনো ভালো কথা বলেছে ডার্লিং। ও মাই হাজব্যান্ড, আমি সবসময় ভালো কথাটাই বলি। সেরিন তুলতে যায় পুনরায়। না না, তার প্রয়োজন নেই, চলে যাব আমি। মেহেরিন ভ্রুকুচকে তাকায়। না, সেটা কি করে হয়? তোমার শরীর দেখো কাঁপছে, হয়তো ঠান্ডা লেগে গিয়েছে। কায়ানের সাথে যাও, কায়ান ফিরে এসে আমাকে আর বাচ্চাদের নিয়ে যাবে, তাই না? কায়ান মেহেরিনের হাতে চুমু খায়। জীবনের প্রথম কোনো সুবুদ্ধি দিয়েছে ডার্লিং। আমি সবসময় সুবুদ্ধি দেই।
মেরিন কথাটা বলে নিজের বাচ্চাদের দিকে অগ্রসর হয়। সেরিন সেই দিকে তাকিয়েই রয়। সেরিনের ভেতরে ভয়ার্থক যুদ্ধ চলছে। তর্ক বিতর্কে সে কিভাবে জড়াবে, আদৌ জড়াবে কিনা। সেরিনের ভাবনার মাঝেই সে অনুভব করে সে হাওয়াতে ভাসছে। সেরিন হন্তদন্ত হয়ে সামনে তাকায়। কায়ান তাকে কোলে তুলেছে। ভাইয়া কি করছেন? ছাড়ুন, আমি হাঁটতে পারবো। এতটুকুই তো শরীর তোমার, এত কাঁপাকাঁপি করলে হাঁটবে কিভাবে? আমাকে তোমায় ক্যারি করতে দাও। সেরিন রায়ানের বুকে হাত ঠেকিয়ে নিজের থেকে দূরে ঠেলার চেষ্টা করে। ভাই প্লিজ ছাড়ুন, আমার অসহ্য লাগছে। মাঝে মধ্যে কিছু অসহ্যকে সহ্য করা শিখতে হয় সেরিন। নাও জাস্ট শাট আপ অ্যান্ড আমাকে আমার কাজ করতে দাও। সেরিন আরও কিছু বলবে তার আগেই তারা হোটেলের রুমে পৌঁছে গিয়েছে। কায়ান সেরিনকে কোল থেকে নামায়। সেরিন সোফার উপরে থাকা টাওয়াল পেঁচিয়ে নেয়। ভাইয়া, মেহরিন ভাবি আপনাকে খুঁজবে। আপনি আসুন, আমি ঠিক আছি। কায়ানের ঠোঁটে বাঁকা হাসি। সে 1-2 পা করে সেরিনের দিকে এগিয়ে যেতে লাগে। সেরিন ভয়ে পিছিয়ে যেতে শুরু করে। একটা সময় সেরিনের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেরিন এদিকে ওদিকে তাকায়। কায়ান নিজের 2 হাত সেরিনের 2 পাশে ঠেকিয়েছে। সেরিন, মাই ইনোসেন্ট বেবি, তুমি যা দেখছো সব সত্যি। হ্যাঁ, আমার ফোনে 2টো ফল্ডার গ্যালারিতে। একটাতে আমার আর বাচ্চাদের অল্প কিছু ছবি, বাকি একটা সম্পূর্ণ তোমার ছবি। তুমি ঠিকই দেখেছ এবং ঠিকই বুঝেছ। ঠিক আমার গ্যালারির মতোই মেহেরানের আমার জীবনে কোনো জায়গা নেই। কায়ানের পুরো কথা শেষ হতে না হতেই ওর গালে একটা থাপ্পড় পড়ল। সেরিন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেরেছে থাপ্পড়টা। রাগে দুঃখে সেরিনের শরীর কাঁপছে ভয়ার্থকভাবে। নিজ, এতটা নিজ কিভাবে হলেন? আপনার বাচ্চাদের কথাটা মনে পড়লো না? ওরা তো আপনাকে নিজের সব মনে করে। হ্যাঁ, ওদের জন্য আপনি ওদের দুনিয়া। কায়ান জিহ্বা দিয়ে গালের ওই অংশটা পোক করে। My night lily, he was strong, very strong. That slap was new for me, very new. জানো নাইট লিলি, আমার শরীরে এর আগে কখনো আমার বাবা মা হাত দেয়নি। কায়ান ক্রমশ এগিয়ে যাচ্ছিল। সেরিন সেটা অনুভব করে নিজেকে ছাড়াতে চাইলে কায়ান সেরিনকে ধাক্কা মেরে সোফায় ফেলে। কায়ানের এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে। সে মেনে নিতে পারছে না থাপ্পড়টা। ধাক্কার তীব্রতায় সেরিন নিজেকে ধরে রাখতে ব্যর্থ হয়। সোফার কোনায় লেগে মাথাটা ঝিমঝিম করে ওঠে। লিসেন মাই নাইট লিলি, শিকদার কায়েন মাহবুব এতটা ইজি নয় যতটা তুই ভাবছিস। এটা তোর প্রথম ভুল ছিল, তাই ক্ষমা করে দিয়েছি। এটা কক্সবাজার, মাথায় রাখিস। এই হোটেল রুম থেকে একা কোথাও পা বাড়ালে না, তোর পা দুটো কেটে সমুদ্রের বাড়িতে চাপা দিয়ে দেব। কায়ান ঝুঁকে সেরিনের ভেজা চুল মুষ্টিবদ্ধ করে নেয়। রুমের আবহাওয়া মুহূর্তেই বদলে গেল। এতক্ষণ যা থমথমে আর নীরব ছিল, 1 সেকেন্ডের ব্যবধানেই সেটা ভয়ার্থক ভায়োলেন্ট হয়ে গেছে। সেরিন ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। ফাইট ব্যাক করার মতো শক্তি তার ভেতরে আর নেই। সেরিনের মুখশ্রী নিজের অতি নিকটে নিয়ে কায়ান দাঁতের দাঁত চাপিয়ে বলে, আর কি বলছিলি? আমি নিজ? শোন সেরিন, তোর জন্য আমি নিজ হতেই পারি। খেয়াল রাখিস, শুধুমাত্র তোর জন্য। ছাড়ুন, আপনার 2টো ছেলে আছে কায়ান ভাইয়া। সেরিনের কথাটা শেষ হতে না হতেই আরেকটা থাপ্পড়ের শব্দ ছড়িয়ে পড়ে রুমের ভেতরে। এই থাপ্পড়টা কায়ানের ছিল সেরিনের জন্য। সেরিন সোফার সাথে লেপ্টে আছে অগোছালো হয়ে। থাপ্পড়টা খাওয়ার পর ভেতরের সব সাহস শক্তি সে হারিয়েছে। আমার ছেলেদের মা হতে যদি তোর সমস্যা হয়, তাহলে সমস্যা নেই। তোকে নতুন করে আমার সন্তানের মা বানাবো। টিল দেন জাস্ট চুপ থাকবে। আর তুই ভাবছিস মেহেরিনকে বা শিমুলকে বলে দিবি, কারণ ফলে তো তুই এমনিতেও পাবি না। আমার কাছেই ফিরে আসতে হবে। কথাটা মাথায় রাখিস। জেবরান আমার ভাই আগে, তোর বোনের বর পরে। কায়ান কথাগুলো বলে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সেরিনের মন তখন এক অদৃশ্য অন্ধকারেই বদ্ধি ছিল। যন্ত্রণার গভীরতা এমন যা সে কারোর কাছে প্রকাশ করতে পারত না। কথা বলতে গিয়েও শব্দগুলো গলায় আটকে থাকতো। চোখগুলো ছলছল করলেও সত্যিকার বেদনা কেউ বোঝার ক্ষমতা রাখত না। গলা শুকিয়ে চৈত্রের খরা। মরুর বুকে নগ্ন পায়ে মরীচিকার আকৃষ্ট হচ্ছে সে। সামনে যা দেখছে তাই পানি বলে মনে হচ্ছে। পানি। শিরিন, শিরিন, আমি শিমুল, ওর বোন। মেরিন চোখ খুলে তাকালো। চোখ পুড়ছে, তার শরীরটাও পুড়ছে। ভিজে থাকার জন্য অতিরিক্ত জ্বর এসেছে তার। শিরিন, মনের নরম কণ্ঠে আদুরে ডাকে সেরিন আলতো করে চোখ খোলে।
হ্যাঁ, পানি এই যে। সেরিনকে পানি খাইয়ে দেয় শিমুল। ঠিক আছে শিরিন এখন। হুম। শিমুল পাশ ফিরে জেবরানের দিকে তাকায়। জেবরান পাশেই দাঁড়িয়েছিল। ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও। পাশ থেকে মেহেরিন বলে, আমি ভেবেইছিলাম সেদিন অসুস্থ। কায়নকে বললাম ওকে রুমে পৌঁছে দাও, তবে রুমে এসে ও এতটা অসুস্থ হয়ে পড়বে বুঝিনি। সেরিন চুপচাপ চোখ বন্ধ করে রেখেছে। শিমুল সেরিনের কপালে হাত দেয়। আপুস, মনে তো হচ্ছে প্রচণ্ড জ্বর এসেছে। কায়েনকে বলবো ডক্টর কল করতে? কায়নের নাম শুনে সেরিনের জঘন্য লাগছে। সে মৃদু কণ্ঠে বলে ওঠে। না, বলবে না, আমি ঠিক হয়ে যাব। মেহেরিন এগিয়ে আসে। ওর হয়তো সমুদ্রের পানি শ্যুট করেনি শিমুল, তুমি চিন্তা করো না। কাল তো আমাদের ফিরতে হবে, সেরিনকে এভাবে নিয়ে ফিরবো কিভাবে? আরে সমস্যা নেই, আমরা চট্টগ্রাম পর্যন্তই যাব। সেদিনকে সুস্থ না হওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরতে দেব না। কত শখ করে মেয়েটাকে ঘুরতে নিয়ে এসেছিলাম, এভাবে অসুস্থ হয়ে গেল। আপু, ও কতক্ষণ ভিজেছিল? বেশিক্ষণ না, তুমি তো জানো জিনু আর জারিফ কতটা বিরক্ত করে সমুদ্রে এসে। কায়ান ওকে ফোন দিয়েছিল আমাদের ছবি তুলে দিতে। ছবি তুলতে নিয়েই সেরিনের শরীরটা খারাপ হয়ে যায়। আঙ্কেল আন্টিকে কি জবাব দেব আমি? আপু, ইটস ওকে, সুস্থ অসুস্থ হতেই পারে মানুষ। তারপরেও আই ফিল ব্যাড। সমস্যা নাই, আমি কায়েন ভাইয়াকে কল করে দিয়েছি, ডক্টর এসে সেরিনকে ওষুধ দিয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো। সেরিন শুধু দুটো চোখ বন্ধ করে ওদের কথাগুলো শুনে গেল, কিন্তু কিছু বলার মতো সৎসাহস সে করে উঠতে পারল না। এখন কিছু বললেও হয়তো ওরা ভাববে জ্বরের ঘরেই সেরিন উল্টোপাল্টা বকছে। সমুদ্রের বিকট বিকট ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ছে। বাতাসের বেগ দক্ষিণ দিকে বইছে। মাথার উপরে পরিষ্কার ঝলমলে তারা যুক্ত আকাশ। এক কোণায় একটি অর্ধকেকো চাঁদ, যা তরির সাথে ঝলমল করছে নীরবে। রাতের নিস্তব্ধতা নিজের ভেতরে নিজেই একটা উপাখ্যান। কায়েন দাঁড়িয়ে আছে সমুদ্র পাড়ে, তার পেছনে দুইজনেই দেহরক্ষী। কায়েনের পরনে কালো শার্ট, বুকের কাছে বোতাম দুটো খোলা। লোকটার বয়স হলেও মুখশ্রীতে তা প্রকাশ পায় না বেশি একটা। এখনো সে তার বিষেই পড়ে আছে এমনটাই লাগে। সব থেকে আকর্ষণ তার কুঞ্চিত কেশ, এই গড়নের সাথে বেশ মানায়। বাম হাতে সিগারেটটা শেষ টান দেয়। এরই মাঝে ডান পাশে গিয়ে হেঁটে আসে দুটো মানুষ। কায়েনকে দেখে মাথা নুইয়ে গ্রিট করে। গুড আফটারনুন স্যার। কায়েন হাতে সিগারেটটা বালিতে ফেলে দিয়ে ফিরে যায়। গুড আফটারনুন। সব কিছু তৈরি তো? জি স্যার, আপনি যা বলেছিলেন সবই তৈরি। আমাকে তাহলে কবে পাঠাচ্ছেন সব কিছু? আপনি চট্টগ্রাম ফিরলেই সব কিছু আপনার গোদামে মজুদ হবে, এটা আমাদের ওয়াদা। গুড, ভেরি গুড। আপনাদের বসকে বলে দিবেন শেখদার কায়েন মাহবুব ওয়াদা দেওয়া কথাগুলো একটু বেশি বিশ্বাস করে, আর ওয়াদা ভঙ্গকারীকে একটু বেশি ঘৃণা করে। আপনাকে বস বলেছে আমরা আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। কায়েন বাঁকা হাসে। দ্যাটস গ্রেট, আই লাইক দ্যাট। কায়েন কথা বলছিল এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জেবরানের নাম্বার ফাঁস হয়। কায়েন সবাইকে চুপ করতে ইশারা করে, এরপর কল রিসিভ করে। হ্যালো জেবরান। ভাইয়া আপনি কোথায়? কেন? শেরিন খুবই অসুস্থ, হঠাৎ জ্বর এসেছে। ডক্টর ডাকলে ভালো হতো। কায়েনের ভ্রু যুগল কুঁচকে আসে ক্রোধে। ক্রমশ কর্কশ কণ্ঠে বলে, আমি যে শিমুলকে বলেছিলাম সিরানের রুমে যেতে, হ্যাঁ শিমুল তো এসেছে, এসেই দেখে এই অবস্থা। 4 ঘন্টা পর, তাই তো? হ্যাঁ ভাইয়া। আমি আসছি ডক্টর নিয়ে। ওকে ভাইয়া। ওকে। ফোনটা কেটে কায়েন বিরক্ত হয়। ফাকিং ইউজলেস। সিনহা, কায়েনের সেক্রেটারি এবং দেহরক্ষী দুটোই। ডক্টর কল করো। ওকে বস। চোখের উপর পানিতে ভেজা কাপড় পরতেই সেরিন পিটপিট করে ওঠে। চোখটা হালকা খোলার প্রচেষ্টা তার। মস্তিষ্ক যেমন কাজ করা বন্ধ করেছে, তেমনি গোটা মাথাটা প্রচণ্ড ভার এবং অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিমুল সেরিনের হাতে হাত রাখে। থাক, চোখ খুলিস না, ডক্টর এসেছিল, তোকে লবণ জলের পটি দিতে বলেছে, তাই দিচ্ছি। সেরিন কোনো শব্দ করলো না কথাটা শোনার পর। রুমের ডান দিকে বিরাট এক জানালা। গ্লাস খুলে দিতেই সমুদ্রের কোল এবং সেই দিক থেকে ধেয়ে আসা বাতাসের অপূর্ব এক প্রাকৃতিক মিশ্রণ। কিছু নারকেল গাছ আকাশের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
একটি 5 তারকা হোটেলের সব থেকে সুন্দর ভিউ এনজয় করার মতোই জায়গা। সেই রুমটাই সেরিনের। জানলার পাশেই দাঁড়িয়ে সিগারেট টানছে কায়ান। মেহেরিন বাচ্চাদের নিয়ে রুমে চলে গিয়েছে। কায়ান ডক্টর নিয়ে আসার পর ডক্টর ওষুধ দিয়ে চলে গিয়েছে। রেস্ট করতে বলেছে সেরিনকে। আপাতত রুমে শুধুমাত্র সেরিন, শিমুল, জেবরান এবং কায়ান উপস্থিত। জেবরান ভাইকে এতগুলো সিগারেট টানতে দেখে কিছুটা অবাকই হলো। ভাইয়া, আপনি ঠিক আছেন? কায়ান হাতে সিগারেট ডাস্ট কোটে ফেলে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। কেন? না মানে এতগুলো সিগারেট আপনি সচরাচর... থেমে যায় জেবরান। বড় ভাইয়ের উপরে এর থেকে বেশি কথা বলার সাহস তার নেই। সেরিনের কানে যখন কায়ানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে তখন তার ভেতরটা কেমন করতে শুরু করে। সেরিন বোনের হাত শক্ত করে ধরে। শিমুল তা দেখে, সেরিনের দিকে ঝুঁকে যায়। সেরিন শক্তি পায়। সে হাতটা সরিয়ে নিয়ে বাম দিকে কাত হয়ে গেল। শেরিন, কিছু লাগবে বোন আমার? আপু, বল। আজ রাতে এখানে থাকবেন? হ্যাঁ, থাকবো তো। তোকে একা রেখে কোথায় যাব? অনেকটা সময় সোজা হয়ে থাকার কারণে কোমর যন্ত্রণা করছে। কায়ান বাঁকা হাসে, মনে মনেই বলে, মাই নাইট লেডি ইজ স্কেয়ার্ড। তাকে আমার জন্য ভয় পেতে দেখাটা সো ফাকিং অ্যামেজিং। ভাইয়া, ডিনার করতে যাবে না? না, তোরা যা, যতক্ষণ আমি আছি সেরেনের পাশে। শিমুল এলে এরপর আমি চলে যাব। শিমুল ফিরে যায় কায়ানের দিকে। কায়ানকে সে সম্মান করে। কায়ানের এমন আচরণ তাকে আরো বেশি সম্মান করতে বাধ্য করে। ভাইয়া, আপনি থাকবেন? এনি ডাউট? না না ভাইয়া, শিমুল, চলো তাহলে। চলো। শিমুল এবং জেবরান বেরিয়ে যায়। ততক্ষণে সেরিন প্রায় ঘুমের প্রভাবেই মাতাল। এমনিতেই চোখ পুড়ছে, ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছে। তার উপরে শরীরটা যেন এক অদ্ভুত যন্ত্রণায় কাতর হয়ে আছে। জ্বরের তীব্রতা একটু কমেছে কিনা বলা মুশকিল। কায়ান সেরিনের পাশে বসে। নিজের পাশে কারোর উপস্থিতি বেশ অনুভব করলো সেরিন। ভেবেছে হয়তো আপু, কিন্তু হঠাৎ করেই কপালে পুরুষালী স্পর্শ পেয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চোখ দুটো খুলল সেরিন। ভয়ানক রক্তিম হয়ে আছে চোখ দুটো। কায়ান সেরিনের চোখে হাত রাখে। চোখ খুলছো কেন? কষ্ট হচ্ছে না? আপনি চলে যান প্লিজ। কেন সেরেন? আমাকে কি এতটাই অপছন্দ? সেরিন নিজের যুক্তি তর্ক সব হারিয়েছে। সে এই মুহূর্তে পারছে না যুক্তি দিয়ে তর্কে জড়াতে। এ কেমন মায়াজাল! কায়ান সেরিনের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় আলতো করে। সেরেন, সুইটহার্ট, বিহেভ লাইক নাথিং হ্যাপেন্ড। এত প্যারা তুমি একা নিলে আমি কি নেব বলো? আমাকে ছেড়ে দাও না প্যারা নিতে। দেখবে তুমি কোনো উপায় পাচ্ছ না রাগ করার। সেরিন নিজের কপাল থেকে কায়ানের হাতটা এক ঝটকায় সরিয়ে দেয়। নিজের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে নিজেকে সরিয়ে নেয় কায়ানের থেকে। কায়ান তখনও নিজের হাতের দিকে তাকিয়ে আছে, যে হাতটা সেরিন ঝটকা দিয়েছে। ঘৃণা হচ্ছে আমার, দয়া করুন বেরিয়ে যান প্লিজ। কায়ান শান্ত কিংবা ধৈর্য রাখার মতো মানুষ নয়, তবে সে এই মুহূর্তে চুপই আছে। সেরিনকে কষ্ট দিলে এতে হিতে বিপরীত হবে। সেরেন, তুমি কি চাইছো তোমার সাথে খারাপ কিছু হোক? সেরিন চোখ জোড়া বন্ধ করে নেয়। কি চান আপনি? চাওয়ার তো কিছু নেই সেরেন। ইউ আর মাইন অ্যান্ড দ্যাটস দি অনলি ট্রুথ। আর এইসব কবে থেকে হলো? কোন সব? এই যে আমি আপনার এটা... সুইটহার্ট, এটা তো তোমার জন্ম থেকে। তুমি জানো না স্ত্রীকে বানানো হয় স্বামীর বাঁকা বাজারের হারের ন্যায়? সেরিন বিরক্ত, আর তর্ক করতে পারছে না সে। কায়ান বাঁকা হাসে। সেরেন, আমি কোনো টিনেজ নই, তাই আমাকে কোনো টিনেজের মতো নিজের অবদ্ধগুলোকে মারাতে চাইও না। আমি যদি তোমাকে না মানাতে পারি তাহলে পিটিয়ে সোজা করব। সো বি কেয়ারফুল। সেরিন পাশ থেকে কুসুম বালিশ দিয়ে কায়ানের দিকে নিক্ষেপ করে। নিচ নিচ আপনি। কায়ান সেটা ফট করেই ক্যাচ করে নিল। সুইটহার্ট, অনলি ফর ইউ। কায়ান এগিয়ে সেরিনের চোয়াল ধরে নিচের দিকে ফেরায়। আমাকে রাগাতে এসো না। আমার ক্রোধের আগুন কোনো সাধারণ আগুন নয় মেয়ে, এটা দাবানল। তোমার গোটা পৃথিবীকে 1 সেকেন্ড ধ্বংস করে দিতে পারে। সো বি কেয়ারফুল মাই ডিয়ার সেরেন। সেরিনের চোখে পানি। অসুস্থতার এক যন্ত্রণা আর এটা আরেক যন্ত্রণা, দুটো মিলিয়ে সে পাগল প্রায়। সেরিনের দোয়াতে একটা বিষয় বারবার প্রতিফলিত হচ্ছে। কোথা থেকে কোনো কিছু হয়ে যাক, এসব ঘটনা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন হিসেবেই থেকে যাক। কায়ান সেরিনের কপালে হাত বুলিয়ে দেয়। স্লিপ ওয়েল, রাতে দেখতে আসবো। গুড নাইট। কায়ান কথাটা বলে উঠে দাঁড়ায়।
সেরিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কায়ান সেরিনের রুম থেকে বের হতেই সামনে কারোর সাথে ধাক্কা খায়। কায়ান সোজা তাকায়, মেহেরিন দাঁড়িয়ে। হোয়াট হ্যাপেন্ড? নাথিং কায়ান, বাচ্চারা ঘুমিয়ে গেছে, ভাবলাম শেরিনকে দেখে আসি। শি স্লিপিং, ডিস্টার্ব না করাই ভালো। ওকে, ডিনার করেছো? না, আমার ক্লায়েন্ট আসবে, আমি রেস্টুরেন্টে যাচ্ছি। ওকে, টেক কেয়ার। বাই। কায়ান বেরিয়ে যায়। মেহেরিন সেদিকে তাকিয়ে রয়। কায়ান, প্লেইং ডার্টি লিটল গেম। আমি থাকতে সব কিছু এত সহজে হয়ে যাবে না মিস্টার শিকদার কায়ান মাহবুব। ডিনারে হোটেল থেকে বুফে ছিল। শিমুল খেতে খেতে মায়ের কল আসে। শিমুল এবং সেরিন দুই বোন, ওদের কোনো ভাই নেই। সেরিন সবেই অনার্সে ভর্তি হবে, শিমুলের অনার্স শেষ। মা বাবার দুটো মাত্র সন্তান তারা, তাই ছোট থেকে বেশ আদরই পেয়েছে। শিমুলের বিয়ের পর সেরিন বেশ অনেকবারই চট্টগ্রাম আসলেই ইন্টার পরীক্ষা শেষে সেরিনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দেয় শিমুল। তাদের বাড়ির দিকে বিশ্ববিদ্যালয় যেমন নেই, তেমনই সেরিন একা তেমন একটা থাকে না। তবে সেদিন এক্সাম দিয়েছে, ফলাফল এখনও আসেনি। সেরিনের কপালে আরও কী কী কাকতালীয় আছে তা সেটা সেরিন বোধহয় নিজেও জানে না। আম্মা, কিরে, সেরিন কোথায়? রোজ পাগল বানিয়ে দেয় ফোন দিয়ে, আজ দিল না। কি বলিস? আমাকে তো জানালি না। আমি ব্যস্ত ছিলাম ওকে নিয়ে, বোঝোই তো, এটা তো ট্যুরিস্ট স্পট। ভাগ্য ভালো কায়ান ভাইয়া ছিল, না হলে ডক্টর কোথায় পেতাম। হ্যাঁ রে, কায়ান ছেলেটা আসলেই ভালো, অনেক সাহায্য করে সবাইকে। সেটাই, আমি শেরিনকে বাড়িতে পাঠাতে পারবো না, কিছুদিন রাখবো আমার কাছে, দুর্বল হয়ে গেছে মেয়েটা। সমস্যা নেই, রাখিস। এমনিতেও সে জার্নি করতে পারে না, এই অবস্থাতেও পারবে না। আর ওর রেজাল্টও দিবে, তাই না? হ্যাঁ, ভর্তি হয়ে গেলে তোমরা একবার এসো, ওকে আর পাঠাবো না। আসার দিনও ভয়ঙ্কর রকমের অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা মা, খেয়াল রাখিস সেরিনের। আচ্ছা, রাখছি। আচ্ছা। শিমুল কল কেটে দেয়। জেবরান খাবার হাতে নিয়ে কিছু একটা ভাবছে। শিমুল তা দেখে অবাক হয়। জেবরান, হুম। কি হয়েছে? কিছু না। চিন্তিত কিছু নিয়ে? না। মেহরিন ভাবিকে দেখেছো? কি দেখবো? আমার মনে হচ্ছিল উনি কিছু নিয়ে আপসেট। হয়তো শেরিনকে নিয়ে। হয়তোবা। দুজন খাবারে মনোযোগ দেয় পুনরায়। মেহেরিনের ছোট ভাই আলতাফ মাহমুদ এসেছিলেন কক্সবাজার কিছু কাজে। যেহেতু তিনি আজ রাত কাজের জন্য এখানে থাকবেন, তাই তিনি মেহেরিন, কায়ান সহ বাকিদের সাথে দেখা করতে তাদের হোটেলে আসে। কায়ান মিটিং শেষ করে রেস্টুরেন্টের বাইরে আসার পর মেহেরিনের কল আসে। মাহমুদের কথা শুনে কায়ান বেশি একটা খুশি নয়, তবে সেটা কায়ান মেহেরিনকে বুঝতে দেয় না। সেরেনকে বিরক্ত করো না। আজব, শেরিনকে কেন বিরক্ত করব কায়ান? আমরা আমাদের রুমে আছি। ওকে, দ্যাটস গুড, আমি আসছি। ওকে। মেহেরিন কল কেটে দেয়। কায়ান বিরক্তি নিয়ে সোজা হেঁটে পার্কিং এরিয়াতে চলে আসে। তার ব্ল্যাক মার্সিডিজটা সেখানেই দাঁড় করানো। কায়ান পকেট থেকে চাবি বের করে গাড়িতে উঠে বসে। রাস্তাটা নীরব। শহরের মতো কোনো কোলাহল নেই এই রাস্তায়। আছে শুধু শান্তি আর নীরবে বয়ে চলা বাতাসের সাথে নিস্তব্ধ প্রহর। গাড়িগুলোতে কোনো হর্ন নেই তেমন। এমন একটা শান্ত পরিবেশ প্রতিটা কর্মব্যস্ত মানুষের জন্য স্বর্গের মতো। কোলাহল থেকে দূরে, তাই তো মানুষ একটু শান্তি খুঁজতেই এসব জায়গায় আসে। কায়েনেরও ইচ্ছে আছে এই রাস্তায় সে লং ড্রাইভে যাবে, তবে পাশে থাকবে তার সব থেকে প্রিয় মানুষটা, অবশ্যই যাকে সে ভালোবাসে। কার বাঁকা হাসে, স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, তুমি যদি আমাকে বাধ্য না করো তোমাকে বন্দি বানাতে, তবে অবশ্যই এমন একটা ড্রাইভে তোমাকে আমি নিয়ে আসবো, কিন্তু তোমাকে অবশ্যই আমার বাধ্য হতে হবে। ডিনার শেষ করে শিমুল এবং জেবরান কায়ান এবং মেহেরিনের রুমে এসেছে। মাহমুদ তখন ভাগ্নি দুটোকে নিয়েই খেলছে। মামা ভীষণ পছন্দের জারিফ এবং জিনু। জেবরান এবং শিমুলকে দেখে মাহমুদ হেসে বলল, আরে জেবরান আর মিসেস জেবরান যে, বিয়ের পর এটা আমাদের দ্বিতীয়বার দেখা, তাই না? জি ভাইয়া। বসো বসো, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি? এই আসি। মামারা, তোমরা যাও, ওদিকে চকলেট আছে। ওকে মামা। দুই ভাই দৌড়ে চলে যায়। মেহেরিন তা দেখে ভাইয়ের পাশে বসতে বসতে বলে, তুই ওদের অভ্যাস খারাপ করবি কিন্তু ভাই। আরে আপু, মামা তো আমি একটাই, ওদের ওদের আবদার আমি রাখবো না তো কে রাখবে? কি শিমুল, তুমি বলো।
শিমুল মৃদু হেসে উত্তর দেয়, জি, ঠিক বলেছেন। তারপর বলো, জেবরান কি করছো আজকাল? আমি তো প্রাইভেট ব্যাংকে আছি। কিছুদিন পর কায়ান ভাইয়ার বিজনেসে যোগ হব ইনভেস্ট করে। এমনিতেও ভাইয়া একা একা সব সামাল দিতে হিমশিম খাচ্ছে। কথাটা শোনা মাত্রই মাহমুদের মুখের হাসিটা উড়ে গেল। সে প্রকাশ না করতে চাইলেও কেন জানি না প্রকাশ হয়ে যাচ্ছিল এই বিষয়টা নিয়ে। সে যে খুশি নয়। মাহমুদ আর চোখে মেহেরিনের দিকে চায়। মেহেরিন উপস্থিতি বুঝে মুখে মিথ্যে হাসি রেখা টেনে জেবরানকে জিজ্ঞেস করে, কই জেবরান, তুমি তো ভাবিকে সব বলো। প্ল্যান পলট সব তো তোমার জন্য ভাবি সেট করে। তাহলে এ বিষয়ে কেন কিছু বলনি যে? ভুলে গিয়েছিলে? না না ভাবি, বিষয়টা তেমন না। আম্মাও চাইছিলেন ভাইয়ার সাথে বিজনেস করি আমি। আমি জাস্ট ভেবেছি, ইনশাআল্লাহ বাকিটা দেখা যাক। মাহমুদ কিছু বলবে তার আগেই দরজা ঠেলে কায়ান প্রবেশ করে ভিতরে। কায়ানকে দেখে মাহমুদ উঠে দাঁড়ায় বসা থেকে। আরে কায়ান, আমার ভাই, কেমন আছো? মাহমুদ কায়ানের সাথে কোলাকুলি করে। কায়ান না চাইতেও হেসে জবাব দেয়, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালোই, আলহামদুলিল্লাহ। তবে যতক্ষণ তুমি ভাই আমার আপুর সাথে ভালো আছো, ততক্ষণ আমিও ভালো। কায়ান ভ্রু কুঁচকে তাকায়। মেহেরিন ভাইকে ইশারা করছে বারবার। কি বিষয়ে কি বলতে চাইছেন ভাইয়া? তেমন কিছু না। আমার বোনের জায়গা দখল করতে কেউ আসলে তাকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দিতে পারি। তাই আমার বোন যতদিন ভালো আছে, ততদিন আমিও ভালো। কি, তাই না শিমুল? শিমুল এত ঘোর প্যাচ বোঝা মেয়ে নয়। ওইদিকে মাহবুদের কথাবার্তা শুনে কায়ানের প্রচণ্ড রাগ উঠেছে। কিন্তু নিজের ক্রোধকে নিজের ভেতরে দমিয়ে রেখেছে সে। কপালের শিরাগুলো ফুলে উঠেছে তার। মেয়েটির পরিস্থিতি বুঝতে পেরে উঠে মাহবুদের পাশে এসে দাঁড়ায়। আরে ভাই, এমন বলিস কেন? তোর দুলাভাই হয়, ভুলে যাস? মাহমুদ হেসে কায়ানের কাঁধে হাত রাখে। এই জন্যই তো ইয়ার্কিটাও বেশি বেশি করি। কায়ান ইচ্ছে না থাকা সত্ত্বেও জোরপূর্বক হাসে। মেহেরিনদের রুম থেকে বের হয়ে আসার পর থেকেই শিমুল কিছু নিয়ে ভেবেই চলেছে। এই বিষয়টা খেয়াল করেছে জেবরান। শিমুল জিজ্ঞেস করলো, শিমু, কি হয়েছে? কি হবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভাবছো। ও হ্যাঁ, ভাবছি তো আমি। আচ্ছা জেবরান, মাহমুদ ভাইয়া মেহেরিন আপুর ছোট হলে কায়েন ভাইয়ার বড় কিভাবে? এটা তো সিম্পল। মেহরিন ভাবির বয়স ৩৯, কায়ান ভাইয়ার ৩২ আর মাহমুদ ভাইয়ার ৩৮। শিমুলের চক্ষু চড়ক গাছ। সে কি শুনলো? দুই কানে নিজেকেই বিশ্বাস করতে পারছে না। কি বলো, তোমার ভাবি তোমার ভাইয়ের থেকে 7 বছরের বড়? হ্যাঁ, তুমি জানতে না? না, ওনাকে দেখে কত ইয়াং লাগে এখনো। ভাবি ডক্টর না, এজন্য বয়স বোঝা যায় না। ওনাদের বিয়ের বয়স কত? ৬ বছর। বাচ্চা দুটোর বয়সও তো 6 বছর, কিভাবে সম্ভব? আরে সম্ভব, এ তো প্রেশার কেন নিচ্ছ? শিমুল চুপ হয়ে যায়। তবে এই সত্যি তাকে ভেতর থেকে নাড়িয়ে রেখেছে। মেহেরিন একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট উইমেন এবং সে একজন ডক্টর। সব কিছুই জানতো শিমুল। কিন্তু মেহেরিন কায়ানের থেকে বয়সে এত বড়, এটা তো জীবনে আন্দাজই করতে পারেনি সে। রাতের প্রহরগুলো কেটেছে কোনো একভাবে। এখন মধ্যরাত। সমুদ্র থেকে ধেয়ে আসা বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। রাত নিস্তব্ধ, ঠিক পরিবেশের মতোই। রাতের সময়টা বেশ নীরবেই বয়ে চলে। মানুষবিহীন পৃথিবীকে উপভোগ করতে হলে রাতের প্রহরগুলোকেই কাজে লাগাতে হবে। উপকূলীয় এলাকায় ঠান্ডাটা একটু বেশিই পড়ে। এখানেও ব্যতিক্রম নয়। হাতে সিগারেটখানা প্রায় শেষের পথে। কায়ানের বিজনেস মিটিংয়ে এর জন্য প্রায় 1000 আসা হয়। আর সে কক্সবাজার এলেই এই রুমটা বুক করে নিজের জন্য। এখান থেকে সৌন্দর্য এবং সময় দুই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর নিজের বাড়ি থেকে আলাদা এসে কায়ান সবসময় শান্তির খোঁজেই থাকে। কায়ান কিছু একটা নিয়ে খুবই ডিস্টার্ব, তাই তো এত লেট নাইট পর্যন্ত স্মোক করছে। কায়ানের ঠিক পেছনে বেডের উপরে ঘুমিয়ে আছে সেরিন। সেরিন সাউন্ডলেসলি ঘুমায়। তার উপরে সে গভীর ঘুম দেয়। ঘুমের মাঝে কি ঘটে গেল এর খোঁজ সে রাখে না। সেরিনের পাশে কেউ ঘুমালে সে ডিস্টার্ব হবে না, এটা কায়ান শিওর।
হঠাৎ করে তীব্র গরম অনুভব হচ্ছে সেরিনের। ঘেমে গিয়েছে তার পুরো শরীর। জ্বরটা বোধহয় পড়ে গিয়েছে। সেরিন শরীরের উপরে থাকা কমফোর্টারটা সহ নিজের ওড়না খুলে পাশে রাখে। তার জামাটা ঘাড়ে ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। মাথাটা আপাতত একটু স্বাভাবিক ঠেকছে। সেরিন বেডের দুই পাশে বালিশ দেখে বুঝতে পারে শিমুল হয়তো বালিশ রেখে গিয়েছে। সেরিনের গলা শুকিয়ে এসেছে। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে তার। সেরিন এদিকে ওদিকে পানির খোঁজ করতেই যাবে এমন সময় কেউ গ্লাস ভর্তি পানি তার সামনে ধরে। সেরিন মাথা না উঠিয়ে সেটা নিয়ে পুরোটা পান করে। তৃষ্ণা মিটলে শান্তি লাগলো তার। সেরিন, ড্রেস বদলে নাও, এটা ভিজে গেছে। হঠাৎ করেই কায়ানের কণ্ঠ শুনে সেরিন ভয়ে বিছানার কোণায় সরে যায়। অপরদিকে কায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে তাকায়। আপনি এখানে কি করছেন? পাহারা দিচ্ছে। কেন পাহারা দিচ্ছেন? আপু কোথায়? এসব ড্রামা পরে করিও, দ্রুত গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো। না না, আপনি চলে যান। আমি একা থাকতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। কায়ান ক্রোধে চোখ জোড়া বুঝে নেয়। এমনিতেও তার মাথাটা খারাপ হয়ে আছে। মাহমুদ পারলে তার ব্রেনটাকে একদম চিবিয়ে খায়। আর এখন এই মেয়ে নাটক শুরু করেছে। ফর গডস সেক সেরিন, আমি যা বলছি তাই করো। ড্রেস বদলে এসে শুয়ে পড়ো। নাকি চাইছো শুভ কাজটা আমি করি? আমাকে যদি আর দ্বিতীয়বার নিজেকে রিপিট করতে হয় তাহলে এবার থাপ্পড় মেরে বোঝাবো কি করতে হবে তোমাকে। সেরিন ভয় পেয়ে যায়। আসলেই তো লোকটা তাকে ভয়ঙ্কর থ্রেট দিচ্ছে, যা সে করতেই পারে। এই মুহূর্তে কায়ান যা বলছে এটা শোনাই শ্রেয়। সেরিন উঠে ওয়াশরুমে চলে যায়। কায়ান বিরক্তির শ্বাস ফেলে। কিছুক্ষণ পর সেরিন ড্রেস বদলে চলে আসে। কায়ান তখনও বসে আছে বেডের কোণায়। সেরিন ধীরে সোফার দিকে এগোতে নিলে কায়ান হাত ধরে সেরিনকে বেডে পুশ করে। সেরিন গিয়ে বিছানার মাঝে পড়ে। কি করছেন? চুপচাপ ঘুমা, আমাকে জ্বালাস না। তুই জানিসও না, আমাকে জ্বালালে আমি তুই সহ সবকিছু ভস্য করে দেব। সেরিন নিজের কমফোর্টার টেনে নেয় মাথা পর্যন্ত। ভয়ও করছে, আবার বিরক্ত লাগছে। কায়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেরিনের দিকে। কিছুক্ষণ পর সেরিন কোনো হালচাল না অনুভব করে মাথাটা বের করে কমফোর্টারের নিচ থেকে কায়ানের চোখে চোখ পড়তেই সেরিন পুনরায় কমফোর্টার টেনে নেয়। আপনি যান না, সমস্যা কি আপনার? কোনো জবাব এলো না। সেরিন কিছু বুঝে ওঠার আগেই কমফোর্টারখানা উধাও হয়ে গেল। সেরিন সোজা হয়ে সিলিংয়ের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। উঠো। সেরিন উঠে বসে। চলো আমরা হাঁটতে চাই। কেন? কায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেরিন এদিক ওদিক তাকায়। আমি রুমেই ঠিক আছি। বের হয়ে 2 মিনিটে। আমি বলেছি তুই বাইরে যাবি মানে যাবি। কায়ান কথা বলে বলে হনহনিয়ে বেরিয়ে গেল। সেরিন তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। সেরিন মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবে। এরপর পাশ থেকে শীতল চাদর জড়িয়ে বেরিয়ে আসে। কায়ান সেরিনকে দেখে হাতে সিগারেটটা ফেলে দেয় ডাস্টবিনে। কায়ান এক হাতে সেরিনের হাতটা শক্ত করে ধরে। কায়ান সোজা হাঁটা শুরু করে। কিছুক্ষণের ব্যবধানে ওরা সমুদ্র পাড়ে চলে আসে। কায়ান ঠিকঠাক করে সেরিনের মাথায় কাপড় উঠিয়ে দেয়। সেরিন গভীর রাতে সমুদ্র সুন্দরীকে দেখে নিজের ভেতরের সব রাগ অভিমান অভিযোগ ভুলে গেছে। সেরিনের দৃষ্টি সমুদ্রের দিকে স্থির, আর কায়ানের দৃষ্টি সেরিনের দিকে। ওয়াও, রাতের সমুদ্র এত সুন্দর। সেরিন হেঁটে যায় আরও কাছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কিনারায়। কায়ান পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার পাখিটাকে চারিদিকে টানা ঝাপটে উঠতে দেখছে। সেরিন মহা খুশি। সে ভুলেই গেছে তার শরীর খারাপ ছিল। আসলে সেরিনের এখন বেশ ভালোই লাগছে। চাঁদের মিটিমিটি আলো সমুদ্রের বুকে এসে পড়ায় পানি চিকচিক করে ওঠে। মিটমিটে তারাগুলো অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। কায়ান হাসে, মনে মনেই ভাবে, চোখে চোখ রেখেও প্রেম হয়। প্রেমকে আগলে রাখাটা সব থেকে বড় ভালোবাসার প্রকাশ। সেরিনের আরও কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করতে পেরে কায়ানের ভীষণ ভালো লাগছে। সেরিন ক্রমশ পা ভেজাতে ভেজাতে এগিয়ে যাচ্ছে সমুদ্রের ভেতরের দিকে। এটা কিছুক্ষণ আগেই জ্বরের ঘড়ি ছিল। কায়ান ফোনটা নামিয়ে সেরিনকে আওয়াজ দেয়। সেরিন থেমে যায়, ফিরে তাকায় পেছন দিকে। কায়ানকে দেখে সেরিন পুনরায় নিজের বাস্তবতায় ফিরে এলো। সেরিন একবার পাশে তাকায়। সমুদ্রের আছড়ে পড়া ঢেউগুলো এমন মাতাল করা শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে সেরিনের জানা ছিল না। সেরিনের পাহাড় পছন্দ, তাই তো সে পাহাড়েই যেতে চেয়েছিল। তবে যেহেতু বোনের সাথে এসেছে, তাই সবার মতামতের উপরে ভিত্তি করে ডিসিশন নেওয়া হয়েছিল। সেরিন এগিয়ে আসে কায়ানের দিকে। কায়ান নিজের ফোনটা পকেটে রাখে। চলো, ইটস লেট। ভোরের আলো ফুটবে একটু পরে। সেরিন
সেরিন না করে না, সোজা হাঁটা শুরু করে। কায়ান পেছন পেছন সেরিনকে রুমে দিয়ে এরপরে চলে যায়। সেরিন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে ভেবেছিল কায়ান হয়তো ভেতরে এসেছে, কিন্তু পেছনে ফিরে দেখে কায়ান চলে গিয়েছে। সেরিন দীর্ঘশ্বাস ফেলে, বিছানায় বসে পা দুটোর দিকে তাকায়। কায়ান বারণ না করলে হয়তো প্যান্টটা ভিজিয়ে আসতো সে। সেরিন আর ভাবলো না কিছু। ঘুম আসছে এখন, বিছানার মাঝামাঝি গিয়ে ঘুমিয়ে পড়ে। কাঠ দিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে কায়ান। মেহেরিন ঘুমাচ্ছে বাচ্চাদের নিয়ে। এটা মূলত দুটো বেডরুম, ডাইনিং রুম, 3টে ওয়াশরুম সহ একটি লাক্সারি ফ্যামিলি রুম। কায়ান মেহেরিনের বেডরুমের দরজা লাগিয়ে নিজের জন্য বেডরুমে চলে আসে। মেহেরিন মাহমুদকে বারবার থাকতে বলেছিল, কিন্তু কায়ান বহুত ঘুলোচুকি করে মাহমুদকে পাঠিয়ে দিয়েছে। কায়ান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। রাত 4টা বাজে। কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। কায়ান চোখ বন্ধ করে নেয়। ঘুম প্রয়োজন। এই দিনটা সত্যিই লম্বা ছিল। কত কিছু ঘটে গেল। সকাল সকাল বুফে ব্রেকফাস্ট করার জন্য সবাই ব্রেকফাস্ট এরিয়াতে এসেছে। মাহমুদও এসেছে সকালে। জিনু আর আরিফ মামার সাথেই বসেছে। কায়ান স্ট্রেট হয়ে বসে ব্রেকফাস্ট করছে। একটি গোল টেবিলে সবাই বসে আছে। দুর্ভাগ্যবশত সেরিন বসেছে কায়ানের পাশে। সেরিনের পাশে শিমুল আর ওই পাশে জেবরান। কায়ানের পাশে বাচ্চারা, তার পাশে মাহমুদ আর সামনে মেহেরিন। মেহেরিন ফোনে কিছু করছিল আর চামচ দিয়ে খাবার খাচ্ছিল। সেরিনও খাবার খেতে খেতে নিজের ফোনে নোটিফিকেশন চেক করছিল। কাল থেকে ফোন সে ধরেনি বললেই চলে। ফেসবুকে ঢুকতেই সেরিনের ফোন হ্যাং করতে শুরু করেছে। সেরিন দ্রুত নোটিফিকেশন সাইলেন্ট করে দেয়। সেরিনের ফোনের শব্দ শুনে শিমুল একটু উকি দেয়। সেরিন তখন একটা ফ্রেন্ড রিকোয়েস্টের ভেতরে ঢুকছে। একটা আর্মি অফিসারের আইডি। শিমুল তা দেখে সেরিনকে কনুই দিয়ে খুদা দেয়। আহা, আর্মি অফিসার? সেরিন আর চোখে তাকায়। তো না, কারোর খুব পছন্দের পেশা যেন। ভুলে গেলাম। কার পছন্দ ছিল? আর্মি অফিসার পুরুষদের? সেরিন ভেঙচি কাটে। ইস, কার জানি ডক্টর পছন্দ ছিল। হ্যাঁ তো। ওরা দুই বোন নিজেদের খুনসুটিতে ব্যস্ত। ওইদিকে কারোর যে এইসব কথা শুনতে একটুও পছন্দ হচ্ছে না, সেদিকে কারোর খেয়ালই নেই। মেহেরিন কায়ানের দিকে তাকায়। তার ঠোঁটের কোণায় কিঞ্চিত বাঁকা হাসি। মেহেরিন নিজের ফোনটা রেখে সেরিনের ফোনটা নিয়ে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে, সেরিন প্রতিক্রিয়া জানানোর সময়ও পায়নি। ওয়াও শিরিন, নট ব্যাড। মেজর সাফেদ খন্দকার। সেরিন অকওয়ার্ড হয়ে যায়। এত কিছু তো নাই মেহেরিন যেভাবে বলছে। সব থেকে বড় কথা, আইডেন্টি ফেক না রিয়েল। সেরিন কিছু বলবে তার আগেই মেহেরিনের হাতে থাকা ফোনটায় চিলের থাবা পড়ল। সঙ্গে সঙ্গে ফোনটা টেবিলের মুখে চিত হয়ে পড়ল। মেহেরিন, বেবিদের দিকে খেয়াল করো। মেহেরিন মিষ্টি হাসি দেয়। ও কায়ান, তুমি কত খেয়াল রাখো এসবের। কায়ান একবার সেরিনের দিকে তাকায়, যেন চোখ দিয়েই খেয়ে ফেলবে। সেরিন সেটা দেখে মাথা নাড়িয়ে নেয়। সেরিন নিজেও জানে না সে কেন ভয় পেল। ভয় কি আদৌ পাওয়া উচিত? পৃথিবীর বুকে সেরিন একমাত্র ব্যক্তি যে নিজেই দ্বিধায় ভুগছে যে সে কেন ভয় পাচ্ছে, আবার সে ভয় পেয়েও যাচ্ছে সমানে। শিমুল কায়ানের হাতের তলে চাপা পড়া মোবাইলটার দিকে দেখল। কায়ান এমন রেগে গেল যেন তারই উত্তর জানা নেই। একথা জিজ্ঞেস করার সাহসও নেই। আবার সেরিনের ফোন চেয়ে চাপা পড়ে ভর্তা হয়ে যাবে, সেই কথা বলার সাহস কই পাবে? মাহমুদ এবং জেবরান তখন নিশ্চুপ হয়ে খাবারে মন দিয়েছে। মাহমুদ একবার বোনের দিকে চায়, এরপর জিনু আর জারিফকে নিয়ে উঠে যায়। খাবার শেষে কায়ান উঠে দাঁড়ায়। সেরিনের ফোনটা পকেটে রেখে বলে, শিমু, রেডি হও। আমাদের হোটেল চেক আউট 12টার ভেতর। ওকে ভাইয়া। সেরিন নিজের ফোন সম্পর্কে কিছু বলার আগেই কায়ান বেরিয়ে গেল। আপু, আমার ফোন। ও মা, তোর ফোন নিয়ে গেছে? নিশ্চিত ভাইয়া ভুল করে নিয়ে গেছে। সমস্যা নাই, নিয়েই দিস। তো এভাবে নিয়ে গেল। শিরিন, ফোনই তো। সেরিন বিরক্ত বোধ করলো, তবে সেটা প্রকাশ করে কতটা লাভ হবে সেই হিসেবে নামতেই নিজেকে সামলে নিল। রুমের এদিকে ওদিকে ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। সেরিনের বিরক্ত লাগছে এবার। নিজের অগোছালো ভাবটাকে আজ নিজেরই বড্ড বিরক্ত লাগছে। গোছাতে গোছাতে বেলা 11টা বেজে গেল। সেরিন লাগেজের চেন লাগিয়ে সোফায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শান্তি। হঠাৎ করে দরজা খোলার শব্দে চমকে ওঠে সেরিন। কায়ান ভেতরে প্রবেশ করেছে। কায়ানের হাতে সেরিনের ফোন।
সেরিন উঠে দাঁড়ায়। সেরিন ভেবেছে হয়তো ফোনটা ফেরত দিতেই এসেছে কায়ান। সেরিন খুশি হয়ে উঠে দাঁড়ায়। ধন্যবাদ ভাইয়া। বলতে বলতেই সেরিনের চোখের সামনে ফোনটা মার্বেল ফ্লোরে পড়ে টুকরো হয়ে গেল। সেরিন মুখে হাত দিয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে নিচের দিকে। চোখের সামনে মুঠোফোনটা টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। এটা কি করলেন? কেন করলেন? কায়ান এগিয়ে যায় সেই দিকে। সেরিন পিছিয়ে যায় 2 কদম। ভয়ে কান্নাটা ভেতর থেকে আসছে না। তা না হলে এখন সে কাঁদত ভীষণ। ফোনটা তার ভীষণ প্রিয় এবং যত্নের ছিল। সেরিনের ভাবনার মাঝেই সামনে থেকে কায়ানের রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ভেসে এলো। তুই কত ছেলের সাথে চ্যাট করিস? মানে? তোর ফোনে এতগুলো ছেলের ইনবক্সের মেসেজ পেয়েছি আমি। আমি যা খুশি তাই করতে পারি, আপনি কেন পার্সোনাল? কথাটা শেষ হবার আগেই থাপ্পড় পড়ল সেরিনের গালে। ছেলেটা ফ্লার্ট করলে ভালো লাগে তোর? সেরিন ঘাড় ঘুরিয়ে তাকায় কায়ানের দিকে। কায়ান দাঁতে দাঁত চেপে বলে, কিরে, উত্তর নেই কেন? চ্যাট মানুষ করতেই পারে। তার মানে ছেলেটা ফ্লার্ট করলে তোর ভালো লাগে, তাই তো? সেরিন কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। এটা ঠিক যে তার ফেসবুকে এমন কিছু আননোন ফ্রেন্ড আছে যাদের সে চেনে না, তবে তারা সেরিনের প্রশংসা করে আর ফ্ল্যাটিং ফ্ল্যাটিং কথা বলে। এমনটা নয় সেরিন তাদের পাত্তা দেয়, তবে হ্যাঁ, ব্লক করেনি কখনো। মিস্টার মাহবুব, আপনি আমার ব্যক্তিগত জীবন কন্ট্রোল করতে পারেন না। কায়ান এগিয়ে গিয়ে সেরিনের গলাটা চেপে ধরে দেয়ালের সাথে মেশায়। আমি কি করতে পারি কি করতে পারি না সেটা দেখবি? বলবো তোর বাপকে তুই এসব করে বেড়াস? সেরিনের দম বন্ধ হয়ে আসছে। সে খুবই কষ্টে একটু কথা বের করলো। আব্বুকে কেন টানছেন? আমিও আপনার চরিত্র সম্পর্কে আব্বুকে সবটা বলে দেব। হ্যাঁ বলবি, চল, সবাইকে জানতে হবে। তার আগে তোর চরিত্র সম্পর্কে সবাইকে বলে। ওয়েট। কায়ান সেরিনের গলা ছেড়ে নিজের ফোন বের করে। সেরিন কাশি দিতে শুরু করে। কায়ানকে ফোন বের করতে দেখেই সেরিন ধরে বসে কায়ানের হাত। থামুন। কেন এখন কেন থামতে বলছিস? তুই না বড্ড সাহসী। সেরিন মাথা নুইয়ে নেয়। ছেলেগুলো কখনো বাজে কথা বলেনি, কিন্তু এমনও না সেরিন নিজে কোনো বাজে কথা বলেছে। কিন্তু এসব কথাবার্তা সামনে এলে আব্বু কষ্ট পাবে। তারা পুরাতন কালের মানুষ, এসব বোঝে না। আর কায়ান নিশ্চিত ম্যানিপুলেট করে, সেটাও বলবে যেটা সে করেনি। কায়ান ফোনটা পকেটে রেখেছে পুনরায়। সেরিন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। তোকে কি শাস্তি দেবো সেরিন? সেরিনের গলায় কাটা বিঁধেছে। এত যন্ত্রণা দিচ্ছে, না পেটে যাচ্ছে না বাইরে আসছে। সেরিনের তো ইচ্ছে করছে একটা থাপ্পড় পাল্টা মেরে বলতে, কেন আপনার বউ বাচ্চা আছে, এরপর আবার আপনি আমার দিকে নজর দেন? তার বেলায় কিছু না। কিন্তু মানুষ সবসময় যা চায় তাকে বলতে পারে। কায়ান সেরিনকে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেরিনের দিকে ঝুঁকে যায়। তোর প্রথম ভুল ছিল আমাকে থাপ্পড় দেওয়ার মতো সাহস সঞ্চয় করা, আর দ্বিতীয় ভুল এটা, মনে রাখিস। তৃতীয়বার তোকে মাফ করবো না। শখ আর ভালোবাসা তুই আমার, না হলে মেরে ফেলতাম। এই মুহূর্তে আমার এত রাগ হচ্ছে, সাবধান হয়েছে। তোর প্রতিটি নিঃশ্বাসের খোঁজ আমি রাখি। কথাটা বলে কায়ান বেরিয়ে যায়। সেরিন তাকিয়ে থাকে সেই দিকে ফ্যালফ্যাল করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের দিকে দেখে, লাল হয়ে আছে। সেরিন হিচকি দিয়ে ওঠে। মাহমুদ, জিনু আর জারিফকে গাড়িতে উঠিয়ে দেয়। তো তাহলে আয় তোরা। না যাব না, আমার কাজ আছে। সাবধানে যাবি, কায়ানকে সাবধানে ড্রাইভ করতে বলবি। আর একটা কথা, ভুলে যাস না বোন তোর লক্ষ্য কি। 6 বছর চোখের পলকে চলে গিয়েছে, আগামী 2 বছরে চলে যাবে। সুতরাং তাকে এখনই কিছু করতে হবে। মেহেরিন হাসে। আমাকে কায়ান যতটা সহজে নিচ্ছে ততটা সহজে ওর আমার থেকে মুক্তি নেই। সো চিল। হ্যাঁ আপু, আমার বিশ্বাস আছে তোর উপর। দূর থেকে কায়ানকে হেঁটে আসতে দেখে 2 ভাই বোন নিজেদের কথোপকথন বদলে ফেলে। তাহলে ভাই চলেই যাচ্ছিস? হ্যাঁ, আমার কাজ আছে। মাহমুদ কথাটা বলতে বলতেই কায়ান এসে মাহমুদের ঘাড়ে হাত রাখে। কেন ভাইয়া, যাবেন কেন? মেহেরিনকে নিয়ে চলুন, চট্টগ্রাম ঘুরে আসবেন, কাল চলে যাবেন। বাচ্চারাও মামাকে চায়, তাই না? বাবার কথায় সহমত প্রকাশ করে জারিফ, জিনু। ইয়ে, কি মজা, মাম্মা আমাদের সাথে যাবে। মেহেরিন মিষ্টি হাসে। না না জারিফ, জিনু, মামা গেলেও অন্য গাড়িতে আসবে, না হলে পাপা কোথায় বসবে? না না, আমরা কিছু জানি না, মাম্মা আমাদের সাথেই বসবে। কায়ান মৃদু হাসে। মাহমুদ ভাই, আপনি বসুন।
এমনিতেও আপনার ড্রাইভিং ভালো না। ড্রাইভার আপনাকে নিয়ে যাবে, আমি পেছনে আসছি। মেহেরিন বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই বাচ্চারা পুনরায় জিদ দেখায়। আর কিছু বলতে পারে না মেহেরিন ছেলেদের উপরে। মাহমুদ, মেহেরিন, জায়ান জিনুর গাড়ি রোডতে রওনা দেয়। কায়ান তাকিয়ে রয় সেই দিকে। শিমুল আর জেবরান গাড়িতে উঠে বসেছে। কায়ান ওদের দিকে এগিয়ে যায়। যেতে পারবে তো? হ্যাঁ ভাইয়া, সেদিন এলেই রওনা করব। প্রয়োজন নেই। বাচ্চারা আমাকে জোরপূর্বক নিজেদের সাথে নিয়ে গেছে, আমাকে ফেলে। আমি সেরেনকে নিয়ে আসছি, তোমরা চলে যাও। ও তাই বলেন? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আসি। এসো। জেবরান এবং শিমুলের গাড়িটাও দৃষ্টিসীমানায় অতিক্রম করলো। কিছুক্ষণ পর সেরিন বেরিয়ে আসে। পরনে হলুদ রঙা ড্রেস। হলুদের ওপরে রোদ এসে পড়েছে, ফলে সেরিন এবং ড্রেস দুইটো ব্রাইট দেখাচ্ছে। সেরিন হেঁটে এগিয়ে আসে। কায়ানের দৃষ্টি সেরিনের দিকে স্থির ছিল। আপুদের গাড়ি কোথায়? চলে গেছে। সেরিন অবাক হয়। আমাকে ফেলে? না তো, আমাকে নিয়ে যেতে বলেছে। সেরিন তাকিয়ে রয় কায়ানের দিকে। কায়ান পকেট থেকে সানগ্লাসটা চোখে পড়ে নেয়, এরপর পাশে থাকা গাড়িতে উঠে হর্ন দেয়। ঢং করার মতো সময় নেই সেরেন, এ চলে এখানে থেকে যেতে পারো। জাস্ট আমাকে বলো, আমি রওনা করছি। সেরিনের ধ্যান ফেরে। সেরিন যত পালাতে চাইছে তত জড়িয়ে যাচ্ছে। সেরিন দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগাতে গিয়ে বিপত্তি ঘটে, লাগছেই না। কায়ান ঝুঁকে সেরিনের সিট বেল্টটা ঠিক করে দেয়। সেরিন মুখ ফিরিয়ে নেয়। কায়ান বাঁকা হাসে। গাড়ি চলতে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। এই পাহাড়ি হয় নীরবতায় ঘেরা এক অদ্ভুত অনুভূতি। পাহাড়ে যাওয়ার রাস্তা কখনো সোজা হয় না, তবুও সেই বাঁকাগুলোর গল্প হয়ে থাকে। ধুলো ওড়া পথে ক্লান্তি জমে পায়ের তলায়, আর চোখ ভরে যায় আকাশ ছোঁয়া স্বপ্নে। যত উপরে উঠে পথ, তত নিচে পড়ে থাকে দুঃখগুলো। মনে হয় পৃথিবীর কোলাহল আর আমাকে ছুতে পারবে না। পাহাড়ের রাস্তায় গাড়ি শুধু এগোয় না, মানুষও একটু একটু করে বদলে যায় ভেতর থেকে। কুয়াশা ঢেকে দেয় সামনে কত দূর পথ, তবুও অজানা গন্তব্যের টানেই চলতে ইচ্ছে করে। পাহাড়ে যাওয়ার রাস্তা আসলে প্রকৃতির লেখা কবিতা, যেখানে প্রতিটা বাঁক কয়েকটা নিঃশব্দ বিস্ময়। সেরিন লক্ষ্য করলো যে দিন এসেছিল এই পথ ধরে, সেই দিন বড্ড ফুরফুরে ছিল মেজাজ। কত মজা করেছে। তার জীবনের প্রথম ভ্রমণ ছিল এইটা। খুবই এক্সাইটেড ছিল সে, অথচ ফিরছে অনেক সুন্দর সুন্দর সত্য বুকে ধারণ করে, যে সত্য শুধুমাত্র সেরিনেরই জানা। ফেরার সময় কষ্ট লাগে বটে, কিন্তু সেরিনের সাথে কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও বেশি ভয়ানক। ভাবতে ভাবতেই কখন অনেকটা দূরে পথ পেরোলো গাড়িটা। তারা এখন বান্দরবান এবং কক্সবাজারের রাস্তা যেখানে আলাদা হয়, ঠিক সেই পয়েন্ট ক্রস করছে। সেরিন কতক্ষণ বাইরে তাকিয়েছিল। চারিদিকে হঠাৎ করেই মেঘ ছেয়ে গেল। এমন অসময়ে শীতকালে মেঘ গুড়গুড় করে পরিবেশ ঘিরে ফেলেছে দেখে সেরিন বেশ অবাক হলো। সকাল থেকেই বেশ রোদ ছিল, এমন হঠাৎ করেই মেঘ ঘিরে যাওয়ার অর্থ সেরিন বুঝল না। বেশ ঠান্ডা পড়তে শুরু করলো। চারিদিকে ঘিরে ধরলো কুয়াশার চাদর। সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। একটু পর টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করলো। কায়েন গাড়ির গ্লাস লাগিয়ে দেয়, গাড়িটা রোডের এক সাইডে থামায়। সেরিন তাকিয়ে আছে পাশ ফিরে। কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। সেরিন নিজের চাদরটা ভালো করে জড়িয়ে নেয়। ঠান্ডা লাগছে তার ভীষণ। কায়েন সেরিনকে কাঁপতে দেখে পেছন থেকে একটা ব্যাগ নিয়ে সেরিনকে দেয়। সেরিন কনফিউজড। এটা কি? খুলে দেখো কি। সেরিন খুলে ব্যাগটা। একটা নীল রঙা মোলায়েম সোয়েটার। সেরিন 7-5 না ভেবে গায়ে জড়িয়ে নেয়। এখন না গরম লাগছে। আমরা এভাবে কতক্ষণ বসে থাকবো? যতক্ষণ বৃষ্টি থামে। কায়েন নিজের ফোন বের করে স্ক্রল করছে। সেরিন একপাশে বসে কায়েনকে গালাগালি দিচ্ছে। তার ফোনটা ভেঙে এখন নিজেই কি সুন্দর করে ফোন চালাচ্ছে, জীবন সুন্দর। কায়েন হঠাৎ করেই ফোনটা বন্ধ করে দিল। সেরিন তা দেখে পাশ ফিরে তাকায়। কায়েন ফোনটা পকেটে রেখে বলে, আসলে জীবন সুন্দর। সেরিন ভ্রু কুচকে তাকিয়ে আছে, মনে হয় তার মনের কথাও শুনতে পাচ্ছে। কায়েন ঠোঁট কামড়ে হাসে। সেরিন একবার সেই দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। লোকটা এভাবে হাসলে বড্ড ফ্ল্যাটি লাগে। এটা আজ নয়, বহু বছর আগে থেকেই চোখে পড়েছে সেরিনের। কায়েনের ঠোঁটের নিচে একটা তিল আছে। সিগারেট তিনি 100 খানা টানলেও কেন জানি না ঠোঁট দুটো তার পড়ে না। কায়েন গাড়ির সামনে থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে লাইটার বের করতে তার আগেই সেরিন
চিলের থাবায় লাইটারটা কেড়ে নিল। কায়ান ফিরে যায় আর চোখে। গাড়িটা বন্ধ চারদিক থেকে। এখন স্মোক করা মানে এর চেয়ে আমাকে গলা টিপে মেরে ফেলা। কায়ান ঠোঁট থেকে সিগারেটখানা নামিয়ে নিল। সে সিট বেল্ট খুলে সেরিনের মুখের সামনে চলে আসে। সেরিন হঠাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। সে পারলে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু না, সেটা তো সম্ভব হচ্ছে না। সিগারেট আমার নেশা। কাউকে কোনো নেশা থেকে দূরে নিতে হলে নতুন কোনো নেশা ধরিয়ে দিতে হয়। তো তুমি আমাকে কি নেশা দেবে? সেরিনের হৃদস্পন্দন বেড়েছে। সে হাতের লাইটারখানা কায়ানকে দিয়ে বলে, শুনুন, আপনি আপনার যা মন চায় তাই করুন। কায়ান কিছুক্ষণ ওভাবেই ঝুঁকে তাকিয়ে থাকে সেরিনের দিকে। সেরিন মুখ ফিরিয়ে নেয়। কায়ান সেরিনের চোয়াল দুটো চেপে ধরে নিজের দিকে ফেরায়। মুখ ফিরিয়ে নেবে না। আই হেট দিস। সেরিন উত্তর দেয় না। সেরিনের ওষ্ঠদ্বয় অতি নিকটে ছিল কায়ানের, তবে কায়ান এসব চায় না। সেরিনের ভেতরে আর কেন উথল পাতাল সৃষ্টি করতে পারবে না সে। কায়ান দূরে সরে আসে। বৃষ্টি থেমেছে। গাছের পাতায় থাকা অবশিষ্ট মৃদু ফোঁটাগুলো মাটিতে গড়িয়ে পড়ছে, টুপটাপ শব্দ করছে। ধীরে ধীরে কুয়াশা কেটে গিয়েছে। কায়ান ড্রাইভ করে। এরপর আর সেলিনের সাথে কায়ানের কোনো কথা হয়নি। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা ইট পাথরের দ্বারা গঠিত একটুকু সৌন্দর্যের প্রতীক হলো শিকদার নিবাস। বানু মির্জা শিকদার নিবাসের কর্ণধার, কায়ান এবং জেবরানের মা। ওদের বাবা জীবিত নেই, তবে ওদের দুই ভাইয়ের একটি বোন আছে, আহি সিকদার। মেয়েটা বড্ড মিষ্টি। সেরিনের থেকে 3 বছরের বড়। সেরিন তাকে আহু আপু বলেই ডাকে। আহির এক্সাম চলছিল, তাই এই ট্যুরে সে যেতে পারেনি। এমনিতেও আহি ভার্সিটি থেকে সব জায়গায় গিয়ে ঘুরে বেড়ায়, তাই তেমন কোনো হেরফের সে দেখায়নি। আজ কায়ান জেবরান বাড়িতে ফিরবে, তাই বানু মির্জা অর্থাৎ মিসেস সিকদার সকাল থেকেই সব সার্ভেন্টদের নাড়িয়ে রেখেছেন। আহি এক্সাম শেষ করে বাড়িতে এসে বানু মির্জার তোড়জোড় দেখে বুঝে গিয়েছে ভাইয়েরা আজ আসবে। তার সাথে সার্ভেন্টদের নাজেহাল অবস্থা। আহির একটু মায়া হলো। সে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, আম্মা বেগম, আপনি কি এত কষ্ট করেন? ওদের কাজ ওদের উপর ছেড়ে দিন। আপনি চলুন, রুমে চলুন। না না, আমি চলে গেলে ওরা উল্টাপাল্টা করবে। আমার কায়ান, জেবরান কতদিন হলো বাড়িতে নেই। আম্মা বেগম, জাস্ট 3 দিনের ট্যুর ছিল। হ্যাঁ তো, আমার বাচ্চাদের আমি বহুদিন দেখি না। তুই কি বুঝবি এসবের? মা হ, এরপর বুঝবি। হ্যাঁ হ্যাঁ। ওদের কথোপকথনের মাঝেই বাহিরের গাড়ির শব্দ শোনা গেল। ওরা এসে গেছে। তুমি বসো আম্মা, আমি দেখছি। আমিও আসছি সদর দরজা পর্যন্ত। বানু মির্জা এবং আহি সদর দরজা পর্যন্ত গেল। প্রথম গাড়ি থেকে মেহেরিন, মাহমুদ এবং জারিফ জিনু বের হয়। জারিফ জিনু দাদিকে জড়িয়ে ধরে। সালাম আলাইকুম দাদি বেগম, কেমন আছো দাদি বেগম? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমার জানরা, আমি ভালো আছি। দেখুন দাদি বেগম, মামাকে নিয়ে এসেছি। বানু মির্জা দেখল মাহমুদকে, তবে তার চেহারার স্পষ্ট সে খুশি নয়। আহিরও মাহমুদকে বেশি একটা পছন্দ করে না, কিন্তু বাড়িতে মেহমান আসলে কিভাবে মুখ কালি করা যায়। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম সালাম আহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। পেছনের গাড়িতে জেবরান আর শিমুল ছিল। তারাও বের হয় একে একে। বানু মির্জা কায়ানকে না দেখে অবাক হলেন। কায়ান কোথায়? মেহেরিন এগিয়ে আসে। আসসালামু আলাইকুম আম্মা বেগম। কায়ান আসছে পেছনের গাড়িতে। আর শেরিন? কায়ানের সাথে। কথাটা বলার সময় মেহেরিনের বিরক্ত লাগছিল, তবে বানু মির্জা যেন খুশিই হলেন। জেবরান গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। শিমুল শাশুড়িকে সালাম দেয়। বানু মির্জা ছেলের বউকে আদর করে সবাইকে নিয়ে ভেতরে যেতে বললেন। একে একে সবাই ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো। এমন সময় কায়ানের গাড়িটাও প্রবেশ করে শিকদার নিবাসে। বানু মির্জা দাঁড়িয়ে যায়। কায়ান বেরিয়ে সেরিনের জন্য দরজা খোলে। সেরিন বেরিয়ে আসে। কায়ান এবং সেরিন একসাথেই হেঁটে আসে। বাগানের দুই দিকে সবুজ গাছের ছায়া, তার মাঝেই মেইন গেট থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। কায়ান এবং সেরিনকে পাশাপাশি এত সুন্দর লাগছে, বানু মির্জা চোখ সরাতে পারছেন না। কায়ান এবং সেরিন হেঁটে আসে। কায়ান মাকে জড়িয়ে ধরে। আম্মা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। সেরিন তাকিয়ে রয়। এদের মা ছেলের বন্ডিং স্ট্রং অনেক। বানু মির্জা ছেলের কপালে চুমু খেলেন।
আপনাকে দেখে আমার কলিজায় জান ফিরে এসেছে কায়ান। কায়েন মায়ের হাতে চুমু খায়। সেদিন সামনে থেকে এইসব পর্যবেক্ষণ করছে, কিন্তু ওদের পেছনেও কেউ এইসব পর্যবেক্ষণ করছিল। সেটা আর কেউ নয়, মেহেরিন। ওরা যখন পাশাপাশি হেঁটে আসছিল তখন মেহেরিনের ভেতরে লাভার আগুন জ্বলছিল, সে শুধু প্রকাশ করেনি। শিমুল সেরিনকে গেস্ট রুমে নিয়ে যায়। বাড়িটা 3 তলা, তবে বাড়িটা কিছুটা জমিদার বাড়ির মতো। শিকদার নিবাস বিশাল জমি জুড়ে বিস্তৃত। পেছনের দিকে বিরাট এক বাগান আছে। বাগানে বানু মির্জার পছন্দ মতো নানান ফলের গাছ। আলাদা করে মালি রাখা আছে সেই বাগান পরিষ্কার পরিচর্যা করার জন্য। বাড়িটা স্বপ্নের মতো সুন্দর। সেরিন যেই দিন প্রথম এখানে এসেছিল সেই দিন সে পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে 5 ঘন্টা কাটিয়ে দিয়েছিল। বানু মির্জার থেকে জানা বাড়িটা মূলত ডিজাইন করেছিল কায়ানের দাদা আরিফুল শিকদারের, তবে তিনি তার সময়ের অর্ধেকটাই তৈরি করেছিলেন। বাকিটা কায়ানের বাবা শিকদার আফতাব মাহবুব শেষ করেছেন। ভেতরের ডেকোরেশন কায়ানের করা, তাই তো বাড়িটার ডিজাইন পুরাতন হলেও ভেতরটা আধুনিক, নস্টালজিয়া ফিল করায়। সেরিনের রুমের পাশেই কায়ানের রুম, তার পাশে বেবিদের রুম। এই পাশের 3টার সাথে অ্যাটাচ করে একটা বেলকনি আছে, অর্থাৎ 3 রুম থেকেই যাওয়া যাবে। বেলকনিটাও হিউজ। বেলকনি থেকে সরাসরি পেছনের বাগান দেখা যায়। এই রুমের পেছনের বাড়িটুকুন 3 তলা বিশিষ্ট। সেরিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আজকের দিনটা এখানেই কাটাতে হবে। সেরিন ফ্রেশ হয়ে বেলকনিতে চলে আসে। বেলকনিতে চেয়ার পাতা। সেরিন চেয়ারে বসে সামনের বাগানটা পর্যবেক্ষণ করছে। সেরিনের চোখ আটকে গেছে গাছে ঝুলতে থাকা একটা পাকা আমে। এই অসময়ে পাকা আম। সেরিন আরও একটু ঠিকঠাক করে দেখে, না, ওটা পাকা আমই। অসময়ের আম হয়তো বা। সেরিন খুশি হয়ে যায়, পাগলের মতো নিজের সাথেই কথা বলতে শুরু করে। আরে এ তো মেঘ না চাইতেই জল। রিল্যাক্স সেরিন, এটা বাড়ি না। তাতে কি আমি তো টুস করে গিয়ে নিয়ে আসবো, কেউ টেরই পাবে না। সেরিন ভাবতে ভাবতেই নিজের জায়গা থেকে উঠে রুমে চলে আসে। উদ্দেশ্য নিজে যাওয়া। সেরিনের এসব কাণ্ড রুম থেকে কায়ান পর্যবেক্ষণ করেছে। ঠোঁটের কোণায় তার প্রশান্ত মন, বাঁকা হাসি। কায়ান নিজের শার্টটা খুলে ফেলেছে, এরপর শরীরে থাকা অবশিষ্ট গেঞ্জিটাও খুলে ফেলে। কায়ানের উপরে শরীরটা উদম। তখন হঠাৎ করে কেউ দরজা খুলে ভিতরে আসে। কায়ান ফিরে যায়। ওয়াও, দিন দিন বয়সটা কমছে তোমার। কায়ানের চোখে লেগে থাকা হাসিটা মুহূর্তে বিরক্তিতে পরিণত হয়। কি চাই মেহেরিন? নিজের রুমে আসতে আবার কিছু চাওয়া লাগে নাকি? বাট আমি জানি তোমার রুম পাশেরটা, রাইট? মেহেরিন বাঁকা হেসে এগিয়ে আসে কায়ানের দিকে। নট অ্যাট অল মিস্টার শিকদার, ভুলে যাবেন না আপনার ওয়াইফ কিন্তু আমি। কথাটা বলে কায়ান ওয়াশরুমে চলে যায়। মেহেরিনের চোখে অন্ধকার নেমে আসে। আমি সব করতে পারলাম কায়ান, শুধুমাত্র তোমাকেই বশ করতে পারলাম না। মেহেরিন নিচে নেমে দেখে ড্রয়িং রুমে শিমুল সহ কিছু আশেপাশের মহিলারা বসে আছে। শিমুল যেন বিরাট এক বিচ্ছু বাহিনীর ভেতরে চাপা খাচ্ছে। সেরিনের মেজাজ গেল বিগড়ে। এই জন্য সে বিয়েই করতে চায় না। মহিলাদের কটু কথা যে এত বিচ্ছিরি রকমের বিরক্তিকর তা যে ফেস করে সেই জানে। সেরিনকে দেখে একজন মহিলা বলে ওঠে, আরে এটা সেরিন না, ছোট বউয়ের বোন? সেরিন জোরপূর্বক হাসি টানে ঠোঁটে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এসো বসো। সেরিন গিয়ে বসে শিমুলের পাশে। একজন মহিলা অপর আরেকজন মহিলাকে উদ্দেশ্য করে বলল, দেখ পারবিন, সেরিন কি সুন্দরী হয়ে যাচ্ছে দিন দিন। তুই কথা বলছিস না কেন? পারভিন একটু মুখ বাঁকিয়ে ঢং করে বলল, কি আর বলবো ভাবি, মুখ খুললেই উচিত কথা বের হয়, তখন বললে পারবি না, পা পচা পচা কথা বলে। সেরিনের রাগও হচ্ছিল প্রচুর, তবে সে নিজেকে কন্ট্রোল করে। শিমুলও সেরিনের হাত ধরে রেখেছে সেরিন যাতে কোনো বাজে কথা না বলে। সেরিন ফের গাল ভরা হাসি টেনে উত্তর দেয়, সমস্যা নেই আপু, আমিও আপনার মতো পচা পচা কথা বলি। হয়ে গেল না ডাবল টক্কর। কথাটা শুনে পারভিন নামক মহিলার মুখশ্রীতে কালো মেঘ জমে এলো। তিনি আর কিছু বললেন না। সেরিন নিজের হাত ছাড়িয়ে শিমুলকে উদ্দেশ্য করে বলল, আমি একটু বাইরে যাচ্ছি আপু। কোথায় যাবি? পেছনের বাগানে, জাস্ট 5 মিনিট। ওকে।
সেরিন উঠে চলে যায়। মহিলাগুলো নিজেদের মধ্যেই কানাঘুষা করতে থাকে। শিমুলও অজুহাতে দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। বাগানের মাঝ বরাবর পাথরের তৈরি একটা রাস্তা চলে গিয়েছে। রাস্তাটা ঠেকেছে শিকদার নিবাসের শেষ সীমান্ত পর্যন্ত। সেরিন এত বড় বাগানে এসে এখন সেই আম গাছটাই খুঁজে পাচ্ছে না। সেখানে নানান ফলের গাছই ছিল, গাছে নানান ধরনের ফল ঝুলে আছে, কিন্তু সেরিনই তার যেইটা চোখে গিয়েছে তাকে এখন সেটাই খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে মাঝের দিকে এসে সেরিন গাছটা পেয়ে গেল। অসময়ে ছোট ছোট আমের গুটি সহ আমের মুকুল এবং একপাশে একটা পাকা আম ধরে আছে। সেরিনের খুশির ঠিকানা নেই।